সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন এই সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাথে আছি ফারজানা নাহিদ। প্রথমেই আমরা খবরের কিছু শিরোনাম জানিয়ে দিচ্ছি। বিক্ষোভ আর স্লোগানের মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হকের 10 দিনের রিমান্ড এবং বিক্ষুব্ধ জনতার ডিম জুতার নিক্ষেপ। হাসিনা ও তার মন্ত্রীদের বিরুদ্ধে হত্যা ও গুমের মামলা, মানবতা বিরোধী ট্রাইব্যুনালের গণহত্যার অভিযোগ গ্রহণ। হাসিনা পালায় না, কোথায় গেল সেই দম্ভ, প্রশ্ন করেছেন ফখরুল এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির আহ্বান। হাসিনার দেশবিরোধী বক্তব্য ভারত বাংলাদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা এই ধরনের সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করব। তার আগে আমাদের স্টুডিওতে যারা আছেন তাদেরকে পরিচয় করে দিব। তার আগে একটু প্রেক্ষাপট নিয়ে কিছু বলা দরকার আমার মনে হয়। 2024 সালের জুলাই মাস বাংলাদেশের ইতিহাসের একটা ভীষণ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল। আমরা জনতার ভাষায় যদি বলি, এটাকে আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের জন্য। এবং এই গণ অভ্যুত্থানে যারা সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন তারা হচ্ছেন শিক্ষার্থীরা, এবং তাদের ভিতরে যারা অন্যতম সক্রিয় ভূমিকা পালন করেছেন তারা হচ্ছেন নারী শিক্ষার্থী। বাংলাদেশের ইতিহাসে আমরা যতদূর জানি, যতগুলো আন্দোলন হয়েছে তার মধ্যে এই আন্দোলনের সর্বোচ্চ নারী অংশগ্রহণ করেছেন সক্রিয়ভাবে। আজকে এনটিভি স্টুডিওতে আছেন এমনই 3 জন যারা শুরু থেকে আন্দোলনে সমন্বয়ক এবং নেতৃত্ব দান করেছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার লেফট সাইড থেকে প্রথমে আছেন সানজানা আফিফা অদিতি, তারপর আছেন মুমতাহিনা মাহজেবিন মোহনা, এবং একদম রাইট সাইডে আছেন প্রাপ্তি তাপসী। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি এনটিভির স্টুডিওতে, এবং আমি ভীষণ এক্সাইটেড আজকে, এটা আমার বলতেই হবে। আমরা আসলে এই যে আমরা জানি যে বাংলাদেশ, এই যে বললাম যে দ্বিতীয় যুদ্ধ জয় করেছে, আমরা এটাই বলি একজন জনতা হিসেবেও যদি বলি, সাধারণ জনগণ হিসেবেও বলি। আমার একটু জানার ইচ্ছা, আমি প্রথমে অদিতির কাছেই যাব, যে এই যে বৈষম্য বিরোধী বা আপনারা যে এটাকে বলেন সমতার লড়াই, এটা তাই ছিল, ভাবে শুরু হয়েছে। এটা কোটা সংস্কার থেকে তারপরে টার্ন করলো একটা সময় দেশ সংস্কারে। আমরা দেখলাম এটা, আমরা যতদূর জানি এটা 9 দফা ছিল, 9 দফা থেকে 1 দফাতে টার্ন করলো। বাংলা ব্লকেড ছিল ফার্স্টের দিকে, ওটার থেকে কমপ্লিট শাটডাউন। তো আপনাদের অনেক কর্মসূচি ছিল এরকম। এই যে আমি একটু জানতে চাই যে কোন সময়টা আপনারা উপলব্ধি করলেন যে এই কোটা সংস্কারই শুধু এনাফ না, আসলে গোটা দেশটারই সংস্কার প্রয়োজন, এবং আপনাদের আন্দোলনটা আস্তে আস্তে এদিকে টার্ন করলো। অদিতি, আপনার কাছ থেকে শুনতে চাই। জি, আসলে আমাদের প্রথম থেকে আমরা মূলত শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছিলাম। সেই সময় আমাদের যে দাবিগুলো ছিল, ওই দাবিগুলো কিন্তু আমাদের পালন করা হয়নি। এখন যখন আমি দেখছি যে আমার দিনের পরে দিন যাচ্ছে, আমার দাবিগুলো পালন করা হচ্ছে না, বা এমনকি আলোচনায় বসারও কোনো নমুনা আমরা পাচ্ছিলাম না, ওখান থেকে আমাদের ইভেন আপনার 14-15 তারিখের দিক থেকে মারামারি, হামলা, এমনকি গুলি চালানো শুরু হয়ে গেল। ওই জায়গা থেকে আমরা তো তখন, যখন রক্ত ঝরানো হয়ে গেছে, তখন তো আর আমার আসলে বিষয়টা কোটার মধ্যে থাকতে পারে না, যেখানে মানে শুধুমাত্র একটা চাকরির সুবিধার জন্য, মানে কোটা একটা, যেটা আমাদের একটা ন্যায্য দাবি, সেটার জন্য রক্ত যখন ঝরানো হলো, মানে এটা তো হতে পারে না। এত বড় দাবি একটা ছিল না যেটার জন্য আসলে মানুষকে মারতে হবে। ওই জায়গা থেকে আমরা পরবর্তীতে 9 দফা, এবং 9 দফাটা আসলে দেয়া হয়েছিল তখন কিন্তু নেট বন্ধ ছিল, মানে আমাদের নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়েছিল। কয়েক দফায় এটা বন্ধ হলো, আবার আসছিল, আসছিল না, আবার বন্ধ, একেবারেই বন্ধ করে দেয়া হয়েছিল 18 তারিখ থেকে। তখন আমাদের 9 দফা দেয়া, কারণ আসলে একদম কারফিউ দেয়া এবং ওই সময় নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ করে দেয়া, এটার আসলে উদ্দেশ্যটা কি হতে পারে এটা তো আমাদের বুঝাই যায় যে স্বাভাবিকভাবে একদম ইন্টারন্যাশনালের সাথে আমাদের কানেকশনটাই বন্ধ করে দেয়া হলো। তো ওই জায়গা থেকে পরবর্তীতে আস্তে আস্তে 1 দফায় যাওয়া হয়েছে, এবং এইটা যে আমরা ভেবেছি চেয়েছি এমনও নয়, এই দাবি কিন্তু জনতার কাছ থেকেই এসেছে। এবং আমাদের যে সংসদ ঘেরাওয়ের যে কর্মসূচি ছিল, ওই ঘেরাওটাও কিন্তু আমরা 6 তারিখে ভেবেছিলাম, ওখান থেকে মানুষের দাবির সম্মুখে আমরা ওটাকে 5 তারিখে এগিয়ে নিয়ে আসা হয়েছে। সো দাবিগুলো আসলে মানুষের জায়গা থেকেই এসেছে, এবং সংস্কারের বিষয়টা যখন মনে হয়েছে যে আমাদের দেশ সংস্কার করা উচিত, এই সব কিছু বিবেচনা করে যখন আসলে আমরা দেখলাম যে আমরা আন্দোলন করছি,
আমাদের উপরে গুলি চালানো হচ্ছে অন্যায়ভাবে, প্রতিবাদ করার মতো কেউ ছিল না। হাইকোর্ট পর্যন্ত কোনো এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি, বা আমরা শিক্ষকদের পাচ্ছিলাম না। মানে এই এমনকি হচ্ছে আমাদের মিডিয়াগুলোও কিন্তু দেখা যায় যে ওইভাবে এত মানুষ মারা হচ্ছিল, ওই খবরগুলোও কিন্তু ওইভাবে সামনে আসেনি। তো আসলে তখন আমাদের মনে হয়েছে যে দেশের মধ্যে প্রত্যেকটা সেক্টরকে একদম পঙ্গু করে রাখা হয়েছে, যার জন্য আমাদের দাবিগুলো মানুষের কানে পৌঁছাতে এতটা দেরি হচ্ছে। তখনই আমাদের মনে হয়েছে যে আসলে দেশের সংস্কার করা উচিত। খুব সুন্দর করে উত্তরটা দিলেন। মোহনা, আপনার কাছে যাব, এখন কেমন লাগছে? যদি বলি যে এই যে আমরা সবাই বলছি এটা স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশ, আবার আসলে কি স্বাধীনতা লাভ করেছে আপনার কি মনে হয়? এবং যদি তাই হয়ে থাকে, এখন আপনাদের প্রাধান্যর মানে কোন কোন বিষয়গুলো প্রায়োরিটাইজ করা দরকার আপনার মনে হয়? আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন উত্তর যেটা, যে এখন কেমন লাগছে, অবশ্যই এখন ভালো লাগবে। কিন্তু এই যে আমরা একটা টার্ম জানি যে বিপ্লবের পরে কিন্তু প্রতি বিপ্লব আসে, এখন যে ফেজটার মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেটাকে আমি প্রতি বিপ্লব বলবো। এখন আমাদের সামনে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসছে, যেগুলোকে আমাদের মোকাবেলা করতে হচ্ছে। তো এই মোকাবেলার পর্যায়টা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে পুরোপুরিভাবে বলতে পারবো না যে আমি ওকে আছি বা আমি ঠিক আছি। তো এখন যে বাংলাদেশের প্রতিনিয়ত পরিস্থিতিগুলো হচ্ছে, যে সাম্প্রদায়িক ব্যাপারগুলো যেগুলো ঘটছে, সেগুলো আসলে আমাদেরকে আরেকবার আমাদেরকে সেগুলো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে এই যে আমাদের স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আবার নস্যাৎ করে দেওয়ার কিন্তু একটা অপচেষ্টা চালানো হচ্ছে। তো সেই জায়গা থেকে এই সহিংসতাগুলো যতক্ষণ না পর্যন্ত না বন্ধ হচ্ছে, প্রশাসনটা যতক্ষণ না পর্যন্ত আবার পুনর্দমে সচল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মনে হয় এই যে আমরা দ্বিতীয় যে স্বাধীনতাটা অর্জন করছি পুরোপুরিভাবে সেটা অর্থবহ হবে না। তার মানে এখন প্রায়োরিটাইজ করা উচিত আসলে এই বিষয়টা, যে এই যে প্রশাসনের জায়গা থেকে যে জায়গাটা খালি হয়ে গিয়েছিল, এটা তো আমরাও দেখেছি, তাই না? আপনারা রাস্তায় ছিলেন, আপনারা ট্রাফিক কন্ট্রোল করেছেন, এখনো করছে, এই জায়গাটার পূরণ করার চেষ্টা করেছেন আপনারা নানাভাবে। মনে হচ্ছিল যে আন্দোলনের সাথে শুধু জনগণ এবং আপনারাই আছেন, আপনারাই নেতৃত্ব দিচ্ছেন, এখনো কিন্তু নেতৃত্ব আপনারাই দিচ্ছেন কোনো না কোনোভাবে। সো আমি এখন প্রাপ্তি আপনার কাছে যাব, যে দেশের এটা আমরা যদি বলি যে মোহনার কথা ধরেই বলি যে বিপ্লব থেকে প্রতি বিপ্লবের একটা ফেজ যাচ্ছে, এবং আমরা এটাকে বলি যে দেশের ভেতরে থেকে আপনারা দেশকে বাঁচানোর আন্দোলন করেছেন। দেশ বেঁচে গেছে কিনা আপনার কি মনে হয়, যে অ্যাটলিস্ট ওই ফেজটা আপনারা পার করে এসছেন? এখনও কতখানি ভয় আছে? এবং এই যে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলি, এটার মিনিং আপনার কাছে কি? যে এই দ্বিতীয় স্বাধীনতা, বাংলাদেশ তো স্বাধীন হয়েছে 1971 সালে, এখন এই দ্বিতীয় স্বাধীনতার মিনিংটা কি? প্রথম কথা হচ্ছে, যখন আপনি দেখবেন যে যেরকমটা অদিতি বলছিলেন, আসলে যখন বাংলাদেশের মানুষ দেখলো শিক্ষার্থীরা রাস্তায় নেমে সামান্য একটি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বৈষম্য নিয়ে যখন আমরা কথা বলছি, আমরা রাজপথে নেমেছি, সেখানে একজন স্বৈরাচারী সরকারের তার গদি আঁকড়ে ধরার কত পরিমাণ বাসনা, এবং শুধু গদি আঁকড়ে ধরার বাসনা আমি বলবো না, আমি বলবো তার যে অহংকার, তার যে দম্ভ, সাধারণ শিক্ষার্থীদের যারা রাজপথে নেমে আন্দোলন করছে তাদেরকে বিভিন্নভাবে অপমান করা, অপদস্থ করা, ছাত্রলীগ দিয়ে তাদেরকে পিটানো, পুলিশ দিয়ে তাদেরকে পিটানো, যুবলীগের হাতের অস্ত্র তুলে দেওয়া, এগুলো যখন দেশের মানুষ দেখেছে যে কিভাবে নির্বিচারে গুলি হয়েছে, কিভাবে নির্বিচারে মানুষ মরেছে, আমাদের ঘর থেকে আমাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের পিতামাতাকে হেনস্থা করা হয়েছে, এবং কেউ নিরাপদ না। 4 বছরের শিশু, তিনি ছাদে খেলতে গিয়েছিল, সেও নিরাপদ না। রাস্তায় যিনি দাঁড়িয়েছিলেন তিনিও নিরাপদ না। যখন জনগণ এটি বুঝতে পেরেছে যে এই স্বৈরাচারী সরকার তার ছাড়া, তার গদি ছাড়া, তার নিজের চিন্তা ছাড়া কাউকে নিয়ে ভাবে না, কোনো নাগরিককে নিয়ে ভাবে না, তখনই সকল শিক্ষার্থী, শ্রমিক, ছাত্র, জনতা সকলে মিলে রাস্তায় নেমে তারা বলেছে যে আমরা এক দফা দাবি, আমরা এই স্বৈরাচারী সরকারের পতন চাই। এবং স্বাধীনতা বলতে আমরা এই বিষয়টিই বুঝি। 1971 সালে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু এরপরে আপনি দেখবেন যে আমাদের বাক স্বাধীনতা, আমাদের কথা বলার স্বাধীনতা, আমাদের সংবাদপত্রের স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা, আমাদের লেখার স্বাধীনতা, কিচ্ছু স্বাধীনতা কিন্তু আমরা পাইনি। আমরা দেখেছি যে সিএসএ, ডিএসএর মতো বিভিন্ন ধরনের নিবর্তনমূলক আইন দিয়ে আমাদের পায়ে শেকল পরিয়ে রাখা হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন ধরনের যৌন নিপীড়ন, অত্যাচার,
অত্যাচার এগুলোর কোনো ধরনের বিচার হয়নি। আমরা দেখেছি পুঁজিপতি সায়েম সোভান আনভীর, সালমান এফ রহমানের মতো যারা হচ্ছে শত শত টাকা পাচার করেছে, কোটি কোটি টাকা লুট করেছে এবং হচ্ছে নারী নিপীড়ন করেছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এবং এই ধরনের একটা সিস্টেম, স্বৈরাচারী ব্যবস্থা যখন চলমান থাকে তখন মানুষের পিঠ আসলে দেয়ালে ঠেকে যায়। সেইটির বিরুদ্ধে এসে আমরা সেটিকেই স্বাধীনতা বলছি, যে মানুষ, বাংলাদেশের মানুষ, মুক্তিকামী জনতা তারা হাফ ছেড়ে বেঁচেছে যখন শেখ হাসিনা পালিয়েছে। এবং অবশ্যই এটি শেষ নয়, কারণ স্বৈরাচারী প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন, কিন্তু স্বৈরাচারী যে ব্যবস্থা আপনি দেখবেন এখনো কিন্তু আমাদের দেশে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে বিচার বহির্ভূতা, রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে কিছু করে আমরা জানতে পারছি, আরো আসছে প্রতিদিন নিউজে আসছে। এইটিকে যদি আমরা সমূলে উৎপাটন করতে না পারি, স্বৈরাচারী কাঠামোকে যদি আমরা সমূলে উৎপাটন করতে না পারি, এই চাটুকারিতার যে সংস্কৃতি সেটিকে যদি আমরা নিবর্তন না করতে পারি, তাহলে আমরা এই স্বাধীনতা রক্ষা করতে পারবো না। এবং এটি এখন আমাদের সবার মূল লক্ষ্য হওয়া উচিত। একটা ব্রেকিং নিউজ চলে এসছে, আমরা এই মুহূর্তে এটা জানিয়ে দিতে চাই। সাবেক ডেপুটি স্পিকার শামসুল আলম টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সম্পাদক তানভীর হাসান সৈকত রাজধানীর নিকুঞ্জ থেকে গ্রেফতার হয়েছেন। আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। আপনাদেরকে জেন জি বলা হয়, তার মানে জেনারেশন জুমার। আপনাদের মধ্যে একজন আমি ফেসবুকে দেখলাম, যেটা আমার খুব ভালো লেগেছে। ওনার নিজেকে বলছিলেন যে আমরা হচ্ছি জিরো ডিফিট, ওটা হচ্ছে দ্যাটস জি। সেটাও মিনিংফুল, আপনাদের জন্য সেটাও আমার মনে মিনিংফুল। আমি একটু জানতে চাই যে এত সাহস এই যে আপনাদের, এই যে এইভাবে আপনারা আন্দোলনে নামলেন, সক্রিয় ভূমিকা পালন করলেন, নিরাপত্তার দিকে না তাকিয়ে বা উপেক্ষা করে এত, এই যে একটা ইউনিটি ফর্ম হলো আপনাদের থেকে, এটা টোটাল জনগণের একটা আন্দোলনে পরিণত হলো। আপনাদের সম্পর্কে, জেনারেশন জি সম্পর্কে একটা মানুষের ধারণা, এবং অনেকেরই হয়তো ধারণা, আমি বলবো না সবার ধারণা, যে এরা ইন্টারনেট বেসড একটা জুমার, যেহেতু বলা হয় যে জুমিং দি ইন্টারনেট, তো ইন্টারনেট বেসড একটা জেনারেশন। তারা হয়তো ফেসবুক দেখে, ইনস্টাগ্রাম দেখে, ইউটিউব দেখে, কিন্তু তারা দেশ নিয়ে এত চিন্তা করে, এত নিবিড়ভাবে, মানে ধরেন চিন্তা করলে আপনারা হয়তো নিউজ দেখেন, বাট আপনারা যে এইভাবে চিন্তা করেন এটা কিন্তু অনেকেরই ধারণার বাইরে ছিল। এবং এই ক্ষেত্রে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, অদিতি, প্রথমে আপনার কাছে যদি যাই, যে এই চিন্তাটাকে তো অবশ্যই আপনারা ভুল প্রমাণ করেছেন সকলে মিলে, আপনাদের পরিবারের দিকেও যদি বলি, যে পরিবার থেকে এই ধরনের চিন্তা কি করতো, নাকি তারা প্রথম থেকে জানতো যে আপনারা এমনই দেশ নিয়ে অনেক চিন্তা করেন, অনেক রেসপন্সিবল, ওই সেন্সগুলো আপনাদের কাজ করে? ভাবতে পারে। আর আমাদের আসলে পরিবার থেকে, অনেকের পরিবার থেকে স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন ছিল এবং তাদের সেই জায়গা থেকে বাধাও অনেকে দিয়েছে। ওটাতেই আসতাম আমি তারপরে, হ্যাঁ, যে অনেক রিস্ক তারা আর কি, যে যার পরিবারের সন্তান নিয়ে চিন্তিত ছিল। এটাই আসলে জুম আসলে 50 বছর আগে ছিল না। এখন আমাদের সময় এটা হয়েছে তাই আমরা এটা পেয়েছি। তাদের সময় ধরেন, তাদের সময় হয়তো নতুন করে টিভি এসেছিল, তারা হয়তো তখন টিভিতে ফোকাস করেছিল। এখন আবার সামনে হয়তো অনেক কিছু আবার কিছু আসবে, যেগুলো হয়তো, যেমন ধরেন ভিডিও গেমস। আমার পরবর্তী যারা আমার একটু জুনিয়র, তারা একটু ভিডিও গেমসে বা একটু বেশি আসক্ত, যেটা আমরা না। বাট তার মানে এই নয় যে আমরা দেশকে ভালোবাসি না, মানুষকে ভালোবাসি না। এই জেনারেশন হতে পারে তারা জুম চালায়, হতে পারে তারা ফেসবুকে আসক্ত, কিন্তু তারা একটা জিনিস জানে যে আমার থেকে বা আমার ভালোটার থেকে সেটা যদি আরও 100 জনের ভালোর হয়, সেটা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমার নিজের স্বার্থটা থেকে, নিজের ভালোটা থেকে সবার স্বার্থটা, সবার ভালোটা গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবং আমরা দেশকে বেশি ভালোবাসি বলতে পারেন। কেন? কারণ আমার জন্মটা কিন্তু স্বাধীন বাংলাদেশে হয়েছে, আমি কিন্তু পাকিস্তান দেখিনি। আপনারা কখনোই পরাধীনতা মানেই তো আপনারা জানেন, আমি ওই আবহাওয়াটা আমি পাইনি, আমি দেখিনি। আমার জন্ম হয়েছে স্বাধীন বাংলাদেশে, এটা আমার একটা গর্ব। সেই জায়গা থেকে আমি আমার বসবাস, জন্ম বাংলাদেশের সঙ্গে করে, তাই আমার ভালোবাসাটাও আসলে ওইভাবেই বাংলাদেশের প্রতি। মোহনা, আপনার কাছে যাব। এই যে রিস্ক নেওয়ার কথা বলছিল, আমার তো মনে হয় এখনো রিস্ক আছে। রিস্ক তো ইটস নট ইয়েট ওভার। আপনারা বলছিলেন না যে বিপ্লব থেকে সেটা এক টার্ন করছে, এখনো তো রিস্ক ইজ দেয়ার। কিন্তু আমি বলবো যে ছেলেদের রিস্ক এক টাইপের, মেয়েদের রিস্ক আরেক টাইপের। এই যে কত ধরনের যে হতাহত হলো, ফিজিক্যাল টর্চার বলেন, মেন্টাল টর্চার, তারপরে আপনাদের নিশ্চয়ই হুমকি, এই যে গুলি করে মারা হলো, তাই না? তো এই ধরনের ইয়েতে আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের নিরাপত্তাহীনতা তো ভীষণভাবে ছিল বা আছে এখনো।
আপনারা এটাকে কিভাবে ডিল করছেন? এবং আমার যেটা আরেকটা প্রশ্ন একজন অভিভাবক হিসেবেও, যে আপনাদের অভিভাবকরা এই ক্ষেত্রে কিভাবে এটাকে ট্যাকল করলো, বা আপনাদের সাথে ছিল কিনা, বারণ করেছিল কিনা, এটা একটু আমার জিজ্ঞাসা। আচ্ছা, প্রথমেই আসি যে মেয়েদের নিরাপত্তার যে ব্যাপারটা, আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে আমাদের যখন আন্দোলন হচ্ছে একদম সম্মুখ সারিতে কিন্তু আমরা নারীরা অবস্থান করছি, এবং এটার একটা কারণ ছিল যে খুব স্বাভাবিকভাবেই আক্রমণের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে একটু বিবেচনা করা হয় যে মেয়ে মানুষ, আমরা তাদের দিকে আক্রমণাত্মক হব না। কিন্তু আলটিমেটলি গিয়ে আমরা যেটা দেখি যে মেয়ে ছেলে নির্বিশেষে পাশবিক একটা অত্যাচার চালানো হয়, যেখানে আসলে মেয়েদের ইজ্জত থেকে শুরু করে মেয়েদের গায়ে হাত তোলা প্রতিটা পর্যায়েই এই জিনিসটা চলে আসে। আমরা ডিল করেছি কিভাবে? যখন আমাদের ভাইদের উপর আক্রমণ হলো, আমরা তো সেই জায়গা থেকে চুপ থাকতে পারি না। তারা আমাদেরই ভাই, তারা আমাদেরই সহযোদ্ধা, তারা রাস্তায় নেমেছে, তারা গুলি খেয়েছে, তারা নিজেদের জীবন দিয়েছে। সেখানে আমি কোন বিবেকে, বা আমার বিবেক তোমাকে বলবে না যে তুমি চুপ করে ঘরে বসে থাকো কারণ তুমি নারী। এটা তো আমার দুর্বলতা হতে পারে না। আমি নারী, এটাই আমার শক্তি। এই জিনিসটাই আমাকে বাধ্য করেছে যে তুমি রাজপথে যাও। এখন আসি ফ্যামিলির যে ব্যাপারটা, অভিভাবক হিসেবে আপনার যে কনসার্ন, আমার বাবা মা থেকে শুরু করে এখানে অদিতি আছেন, প্রাপ্তি আপু আছেন, প্রত্যেক নারীর বাবা মাই, প্রত্যেক সন্তানের বাবা মাই তাদের বাচ্চাদের নিয়ে কনসার্ন ছিলেন। কিন্তু প্রশ্নটা যখন দেশের, প্রশ্নটা যখন নিজের অস্তিত্বের, সে জায়গায় এসে বাবা মা অবশ্যই নিষেধ করেছেন। তাদের কথা ছিল সেফটি ফার্স্ট, যেটা আমরা নিজেরাও চাই যে আমরা সেফটি ফার্স্ট, আমরা এই জিনিসটা ইনশিওর করব। কিন্তু আমার ক্যাম্পাসে যখন আমি দেখলাম, আমার ক্যাম্পাসে আমি বের হতে পারছি না। আমি আজকে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, যে জিনিসটা আমার গর্বের, সেই জিনিসটা আমি বলতে পারছি না। 15ই জুলাই যেদিন আমাদের ক্যাম্পাসে হামলা হলো, সেদিন আমরা লুকিয়ে থেকেছি। তখন আসলে প্রশ্নটা আসে আমার অস্তিত্বের, যে এই জায়গাটা থেকে আমি পড়তে এসেছিলাম, এই জায়গাটা কি আমার? যখন অস্তিত্বের সংজ্ঞা আসে, অস্তিত্বের জায়গাটা প্রশ্নবিদ্ধ হয়, তখন আসলে অন্য কোনো কিছুর সাথে ডিল করা বা অন্য কোনো কিছুর দিকে আমরা তাকাবো, সেটা হয় না। তো সেই জায়গা থেকে আমার ফ্যামিলি, প্রত্যেকের ফ্যামিলি কোনো না কোনো হ্যারাসমেন্টের শিকার হয়েইছে। সেটা কি এখনো চলছে? এখনো চলমান, অবশ্যই এখনো চলমান। সেটা অত্যন্ত দুঃখজনকভাবে যে প্রশাসন, যাদের আমাদের নিরাপত্তা দেওয়ার কথা, সেই প্রশাসনই সে সময় সবথেকে খারাপ একটা রোল প্লে করেছে বলে আমি বলবো। কারণ প্রশাসনটাও কলুষিত ছিল, যেখানে আমাদের পুরো রাষ্ট্রযন্ত্রটাই কলুষিত, প্রশাসন সেটারই অংশ হিসেবে তারাও একই আচরণ প্রদর্শন করে, এবং যেখানে তারা আমাদের নিরাপত্তা দেবে তা না, বরং তারা আমাদের দিকে গুলি ছুঁড়েছে। সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের বাবা মা বলেছে, যেখানে প্রশাসন তোমাদের নিরাপত্তা দিতে পারছে না, বিশ্ববিদ্যালয় তোমাদের নিরাপত্তা দিতে পারছে না, তুমি কিভাবে সেখানে নিরাপদ থাকবে? কিন্তু তারপরেও আমার নিরাপত্তা আমাকেই নিশ্চিত করতে হবে। আমার একজন ভাই মরছে, আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? কখনোই না। আমি বরং তার কাছে যাই, আমি মরবো, সেও মরবো, সমস্যা নেই, কিন্তু আমরা একসাথেই মরি। আমরা অ্যাটলিস্ট যেটা অন্যায় সেটাকে ট্যাকেল করি। প্রাপ্তি, আপনি কিছু অ্যাড করতে চান এখানে? প্রথম প্রশ্নটার সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি জেনারেশন জি এর কথা বলছিলেন। আপনি দেখবেন যে খুবই ইনোভেটিভলি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে কিভাবে এই জেনারেশনের যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু চমৎকারভাবে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন ধরনের মিম থেকে শুরু করে যা যা আছে ইন্টারনেটে ব্যবহার করা যায় সকল কিছু কিন্তু প্রচার করছেন, জনগণকে মোটিভেট করার জন্য অনেক কিছু আছে, রিলস থেকে শুরু করে সকল কিছু। তো সেই জায়গা থেকে গানগুলো, আন্দোলনের বিভিন্ন ভিডিও, রিলস, সকল কিছু। তো সেই জায়গা থেকে আসলে অবশ্যই প্রতিটা জেনারেশনই তাদের প্রতিহত করার বা তাদের প্রতিরোধ গড়ে তোলার ভিন্ন ভিন্ন কিছু দর্শন থাকে। তো ঠিক একই রকম ভাবে জেনারেশন জিরো আছে, যেটি তারা এই আন্দোলনে দেখিয়েছে। আর যেটির কথা বললেন হেনস্থা কিংবা অভিভাবকের জায়গা থেকে, আসলে এইসব কথা এর আগে কখনো কোথাও শেয়ার করিনি, আমার অনেক বন্ধুরাও হয়তো জানে না। আপনারা সবাই জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসির বাসভবনের সামনের বারান্দাটায় আমরা ওইখানে 80 জন ছেলে মেয়ে ছিলাম রাতের বেলা। আমাদের উপর ছাত্রলীগ সন্ধ্যায় হামলা করে, সেটি 15 তারিখ সন্ধ্যায় হামলা করে। আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করে। তো আমরা হচ্ছে বিচারের দাবিতে ভিসির বাসভবনে যাই। ভিসির বাসার বারান্দায় থাকা অবস্থায় আমাদের ওপর বহিরাগত ছাত্রলীগ, ক্যাম্পাসের ছাত্রলীগ, রামদা, কুড়াল, বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এগুলো নিয়ে এসে হামলা করে। তো একটি বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে আমরা বসে আছি।
আমরা নিরাপদ না, মানে এই ধারণাটা, এই দর্শনটা যখন চলে আসে যে আপনি কোনো জায়গায় নিরাপদ না, আপনি বাসায় বসে থাকলেও নিরাপদ না, আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের হলে থাকলেও নিরাপদ না, ক্যাম্পাসে থাকলেও নিরাপদ না, এই রাষ্ট্র এই সরকার আপনাকে নিরাপত্তা দিতে ব্যর্থ, তো সেটি যখন আসলে চলে আসে মাথায় তখন আর পিছু হটার কোনো কারণ নেই। তখন হয় আই গেস যে অভিভাবকরাও ওটাই বলে এবং আসলে তো আমাদের বাঁচতেই হবে, অভিভাবকদের জায়গা থেকে বাঁচাতেই হবে, এই নিরাপত্তাটা তো আসলে নিয়ে আসতে হবে। অভিভাবকদের জায়গা থেকে যদি বলি ব্যক্তিগত একদম অভিজ্ঞতার কথা, আমার বাবা মা খুবই ভীত সন্ত্রস্ত ছিলেন, এটা যদি মানে না বলি মিথ্যা কথা বলা হবে। এবং এরকম একটা সময় গিয়েছে যে আমার মা প্রতিনিয়ত ফোনে কান্না করছেন এবং আমি ফোন ধরা বন্ধ করে দিয়েছি, যে এই কান্নাটা আসলে সহ্য করতে পারবো না। কিন্তু এটা আমার কাছে কখনোই অপশন না যে আমার পাশে গুলি লেগে 3-4টা লাশ পড়ে যাচ্ছে, সেখান থেকে আমি পিছু হটে চলে আসছি, আমি পরের দিন যাচ্ছি না আন্দোলনে, এটা সম্ভব না। কারণ আজকে যদি আমরা কেউ মারা যাই, আমরা কেউ শহীদ হই, আমরা কেউ নিহত হই, তাহলে আমাদের পরবর্তী যারা থাকবে তারা আন্দোলন চালিয়ে নিয়ে যাবে। এভাবেই হতে হবে, এভাবেই সংগ্রাম হয়। আমরা 1971 সালের গল্প এভাবেই পড়েছি। এবং মেয়েদের কথা, নারীদের কথা যেখানে বললেন, আপনি দেখবেন যে আমরা 1971 সালে যখন গল্প পড়ি, ইতিহাস পড়ি, আমরা দেখেছি যে তখনও অগণিত মা বোন তারা কিন্তু সামনে থেকে যুদ্ধ করেছেন, তারা নেতৃত্ব দিয়েছেন, তারা সকলভাবে সংহতি প্রকাশ করেছেন। সেই জায়গায় 1971 সালে আমাদের অগ্রজরা, বীরাঙ্গনারা, কল্পনা চাকমারা যেটি করে এসেছে সেটি আমরা এখন করব না, এটি তো ভাবা অমূলক। অবশ্যই আমরা এটি করব। এবং বাংলার আপামর নারী সমাজ সারা জীবন এই প্রতিহতের যে চেষ্টা, এই প্রতিরোধের যে যুদ্ধ, যে সংস্কৃতি, এটি বজায় রাখবেই, যেভাবে যে জায়গা থেকে যতটুকু পারুক। বাহ, এত সুন্দর এক্সপ্লেনেশন। আমি গর্ববোধ করছি একজন, যদি বলি একজন নারী হিসেবে, অভিভাবক, টিচার, হোয়াট এভার ইউ সে। বাংলাদেশ এখন এটা বলতেই হয় যে এখন একটা ওয়ান্ডার পুরা বিশ্বে। এরকম অনেক মানুষ হয়তো অনেক, মানে আমি বলছি যে বিদেশে বাংলাদেশি যারা ভাই বোনেরা তারা তো আছেই, তাদের অবদানের কথা নিশ্চয়ই এখানে আপনারা বলবেন যে ওই সময়টাতে তারা কি রোলটা প্লে করেছেন, আমরা অনেক কম বেশি জানি। আর আরেকটা যেটা যে আপনাদের এই আন্দোলন, এই যে বাংলাদেশকে একটা নতুন রূপ দিল, ইটস এন প্রসেস, বাট এই যে একটা চেঞ্জটা, এত বড় একটা চেঞ্জ, এটা যে সম্ভব হবে এটা তো কেউ চিন্তা করেনি। এবং এখন বাংলাদেশকে পুরো বিশ্ব কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, প্রতিটা নিউজ। যারা হয়তো ঠিকমতো বাংলাদেশকে আগে চিনতো না, তারা এখন বাংলাদেশের নিউজ দেখে, এবং আমি নিজে, আমরাও জানি যে ওই নিউজগুলো তারা শেয়ার করে আমাদের সাথে, অনেক কিছু জানতে চায়। তারা দেখে যে আমাদের এই যে ইয়াং জেনারেশন লিড করে এই এত বড় একটা চেঞ্জ আনলো, এই আমরা বলছি যে এটা একটা আরেকটা লিবারেশন, এটা আরেকটা স্বাধীনতা। এবং তারা রাস্তায় নেমে ট্রাফিক কন্ট্রোল করছে, ক্লিনলিনেসের জন্য আপনারা আমার মনে হয় আপনারা তো মানুষকেও শিখিয়ে দিয়েছেন কিভাবে আবর্জনা পরিষ্কার করতে হয়। কারণ আমরা যখন রাস্তাঘাটে চলেছি, আমার মনে হচ্ছে যে এই শিক্ষাটা আসলে সবারই জানা দরকার। একজন সাধারণ জনগণ হিসেবে, আমার মনে হয় সচেতন নাগরিক হিসেবে আমারও এটা জানা দরকার যে এই জিনিসটা যে আমাকেও পালন করতে হবে। কারণ চেঞ্জটা তো আসলে শুরু হয় নিজের থেকে। এটা আপনারা যে দেখাই দিলেন, আমরা সবসময় বলি না যে যখন আমরাও রাস্তা দিয়ে যাচ্ছি আমরা বলি যে এতটুকু বাচ্চাগুলা এরাই চেষ্টা করছে, কোনো বেতন নাই যে কাজে, নিজের শুধু দেশটাকে একটা সুন্দর জায়গায় দেখতে চায়। আমি একটু জানতে চাই যে আমরা একটা সময় বলেছি যে এই যে বাইরে যারা থাকেন, যেটার কথা বলছিলাম ওখানে আসি, তখন আমরা দেখছিলাম যে রিভার্স ব্রেইন ড্রেইন এই কথাটা আসছে হ্যাশট্যাগ দিয়ে, এটা একটা কনসার্ন। এই যে চেঞ্জটা আসলো, এখন আমরা হোপফুল হতে পারি যে ভালো জিনিসই আসবে ইনশাল্লাহ। তো এখন এই রিভার্স ব্রেইন ড্রেইনটা আপনাদের কাছে, আমি তিনজনের কাছেই প্রশ্ন রাখবো, যে বলতে চান বলবেন আগে, যে আপনারা এটাকে কত ইম্পর্ট্যান্ট মনে করেন, যে যারা ধরেন অনেকেই হয়তো যেই সময়টায় বাংলাদেশে থাকতে চেয়েছিল, চাকরি চেয়েছিল বা মেধার মূল্যায়ন পায়নি, তারা অনেকেই চলে গেছেন। আপনাদের কি মনে হয় যে এখন তাদের ফিরে আসা কতখানি দরকার, কোন কোন ক্ষেত্রে দরকার? যে অদিতি বলতে চাই। জি, দেখেন, যখন আমাদের আন্দোলন হচ্ছিল এবং বিশেষ করে যখন আমাদের নেটওয়ার্ক বন্ধ করে দেয়া হয়েছিল 5-6 দিনের জন্য, তখন কিন্তু আমাদের দেশের বাইরে যে ভাই বোনেরা পড়াশোনার জন্য গিয়েছে বা চাকরি পারপাজে, ওনারা কিন্তু ওখানে বসে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রোটেস্ট করা হয়েছে। এবং ওনারা এমনও হয়েছে যে কয়দিন নেটওয়ার্ক ছিল না, ওনারা ঘুমাতে পারেনি একটা দিনও, এই চিন্তায় যে কি হচ্ছে দেশের ভিতরে, না জানে কি হচ্ছে, কারোর হয়তো বাবা মা রয়েছে, আমি খোঁজ পাচ্ছি না কি হচ্ছে। তারা এমনও হয়েছে যে ফোন নিয়ে বসে আছে, শুধু সবাই তারা এরকম সময় পার করেছে যে ফোন নিয়ে বসে আছি, কখন একটা আপডেট আসবে। এখন এই যে তারা এটা করলো না, কেন করলো? কারণ তাদের কিন্তু দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ওই ভালোবাসাটা আছে, কিন্তু থাকার পরও একটা মানুষকে কেন তার দেশটা ত্যাগ করতে হলো, এই বিষয়টা আমাদের ভাবতে হবে। এবং আমার মনে হয় এখন আমরা নতুন সরকার গঠন করেছি এবং আমরা দেশ সংস্কার করছি,
এখন আমাদের এই বিষয়টাও ভাবা উচিত এবং সংস্কারের মধ্যে এই বিষয়টাও আনা উচিত যে আমাদের ছেলেমেয়েরা কেন দেশ ছাড়তে বাধ্য হলো, যে কিনা দেশকে ভালোবাসে এবং দেশের মানুষকে ভালোবাসে, তারপরও কেন সে বাধ্য হলো। কেন বাধ্য হলো? কারণ সে তার মেধার মূল্যায়ন পায়নি, সে তার মেধার যৌক্তিক মূল্যায়ন পায়নি এবং দেশকে এমন একটা অবস্থা করে রেখেছে স্বৈরাচার, যে দেশটা মনে হচ্ছে এটা আসলে ভালো মানুষের, সভ্য মানুষের বসবাসের জায়গা না, এমনই করে রেখেছে। এরপরে ওনারা যাওয়ার পরে কিন্তু আমরা দেখেছি, যখন ছেলেমেয়েরা ট্রাফিক কন্ট্রোল করেছে, আমরা দেখেছি রাস্তা কিন্তু লেন ওয়াইজ গাড়ি চলেছে খুবই সুশৃঙ্খলভাবে। এই জিনিস আমরা আগে কখনো দেখিনি। এরপরে আমাদের ভাই বোনেরা যখন বাজার মনিটরিং করলো, খুব সুন্দরভাবে করেছে এবং মানে সরকার পতনের 1-2 দিনের মধ্যেই প্রায় 50%-এর মতো দ্রব্যমূল্য কমে গিয়েছে। এছাড়াও মানে এই যে ক্লিনিং এর কাজ করলো ছেলেমেয়েরা, তখন ঢাকার রাস্তাগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন, আমার মনে হয় আপনারা দেখেছেন, এর আগে কিন্তু এরকম আমরা দেখিনি। এবং স্টুডেন্টদের দেখার পাশাপাশি কিন্তু অনেক মানুষ নেমে গেছে এই একই কাজ। এটা হলো আমি 3-4টা উদাহরণ দিলাম যে যেরকম বাংলাদেশ আসলে আমরা দেখতে চাই, সেই বাংলাদেশটা কিন্তু আমরা এখন একটু একটু দেখতে পাচ্ছি। বাট আগে যখন তারা ছিল, তারা এটা দেখতে পায়নি দেখি তারা মনে করেছে যে এই দেশে মনে হয় আর থাকা যায় না, এই দেশে মনে হয় রাস্তা মনে হয় পরিষ্কার হয় না, এই দেশে মনে হয় জ্যামেই বসে থাকতে হয়, যার জন্য তারা যেতে বাধ্য হয়েছে। এবং তার সবচেয়ে যেটা হয়েছে যে একজন সরকার যখন সে ক্ষমতায় থেকেছে, সে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের প্রত্যেকটা সেক্টরকে কাজে লাগিয়েছে। কারণ একজন মানুষ ক্ষমতায় সে একা থাকে না, সে আরও অনেকগুলো সেক্টরের সহায়তা নিয়েই সে ক্ষমতায় থাকে। এখন তার যদি তাদের সহায়তা নিতে হয়, তাহলে তার কি করতে হবে? ওইসব সেক্টরগুলো তার চাটুকারদের ঢুকাতে হবে এবং চাটুকারদের যখন ঢুকাতে হবে তখন সে দুর্নীতি করে তাদেরকে ঢুকাবে। এখন যখন তাদেরকে দুর্নীতি করে ঢুকাবে, তখন যে আসলে ওইটা পাওয়ার যোগ্য এবং যে আসলে ওইটা মানে যোগ্য এবং সে ওই দায়িত্বটা পালন করতে পারে এবং সে ডিজার্ভ করে বা মেধাবী বলতে পারেন, যেটা আমি যদি বলি উপযুক্ত, তারা কিন্তু ওই জায়গাটায় যেতে পারে না। এখন সে যদি যেতে না পারে, সে কিন্তু তখন দেশ ছাড়তে হয় একটা বলতে পারেন হতাশা নিয়ে, অথবা বলতে পারেন সে তার যেটা ডিজার্ভ করে সে সেটা পাওয়ার জন্য হয়তোবা দেশ ছাড়ে। তো আমার মনে হয় যে এখন আমাদের দেশ সংস্কার হচ্ছে এবং অনেকে এমনও হয়েছে যে বাইরে ছিল, তারা অনেকে ব্যাক এসেছে। যেটা আগে ছিল যে আমাদের সবার একটা মানে একটা প্রবণতা ছিল যে দেশের বাইরে চলে যাব, এটা অনেকের এম ইন লাইফে বলতে পারেন আমি ছিল। ফেসবুক দেখে তো আপনারা আমার মনে হয় একমত হবেন যে তারা এটা নিয়ে অনেক ফিল করছে যে আমরা মিস করলাম এই টাইমটাতে আমরা দেশের কাছাকাছি থাকতে পারিনি, এই আফসোসটা মানে ইটস অ্যামেজিং। এখন এই জন্য তারা যাতে দেশে আসে এবং তারা কি অপূর্ণতা, আপনারা তাদেরকে কোন কোন জায়গায় দেখতে চান আপনারা যদি বলেন, কারণ আমি শিওর যে এই প্রোগ্রামটাও তারাও দেখছেন, তারাও দেখবেন। তো আপনারা যদি বলতে চান যে কোন কোন ক্ষেত্রে তাদের অবদানটা বা তাদের এটা নেতৃত্ব বা তাদের কন্ট্রিবিউশনটা জরুরি আপনার মনে হয়, যারা ধরেন বাইরে হয়তো পড়াশোনা করছেন, তার পড়াশোনা শেষ করে আসতে পারেন, কমপ্লিট করে আসতে পারেন, যারা ধরেন এখানে ফ্রাস্ট্রেটেড হয়ে চলে গেছেন, অনেকে হয়তো ঠিকমতো ওখানে চাকরি পানও নাই, তারপরেও বাধ্য হয়ে চলে গেছেন, তারা এসে কোন কোন জায়গাটা আসলে আমাদের প্রাধান্য দেওয়া উচিত এখন, কোন কোন ক্ষেত্র যদি বলি বা সেক্টর যদি বলি একটু, সেটা হচ্ছে যে কারণগুলোর কথা বললেন অদিতি, এটার সাথে আরেকটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার মনে হয় যোগ করা দরকার, সেটি হচ্ছে যে বাংলাদেশে তো জীবনের নিরাপত্তা নাই। মানে আপনি সড়ক দুর্ঘটনায় মারা যাবেন, আপনি একটি আগুন লেগে মারা যাবেন, নাকি আপনি হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি ফ্লাইওভার থেকে একটি কিছু পড়বে আপনার মাথার উপর, সেখানে আপনি মারা যাবেন, আপনি জানেন না। আপনার স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারেন্টি ছিল না এই দেশে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে স্বাভাবিক মৃত্যুর গ্যারেন্টি আসলে ওনারা দিতে পারেন কিনা, সেটাই আমরা শিক্ষার্থী সমাজ দেখছি। আর এর পাশাপাশি আসলে প্রবাসী শিক্ষার্থীদের অবদান এই আন্দোলনে, এটা যদি না বলি তাহলে খুব পাপ করা হবে। কারণ আমি ব্যক্তিগতভাবে যখন ইন্টারনেট শাটডাউন ছিল, আমরা কিন্তু মোবাইলে টেক্সট মেসেজের মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় প্রেসে যোগাযোগ করছিলাম। তো তখন হচ্ছে আমার প্রবাসী যারা বন্ধুরা শিক্ষার্থীরা আছেন, তারা হচ্ছে উচ্চশিক্ষার্থে প্রবাসে গিয়েছেন, তারা ওইখানকার বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ায় যোগাযোগ করে, ডয়েচে ভেলে, আল জাজিরা থেকে শুরু করে বিবিসি, CNN সকল জায়গায় তারা যোগাযোগ করে কিন্তু মোবাইলের মাধ্যমে আমাদের কোটেশন নিয়ে সেখানে তারা নিউজ করিয়েছেন, বহির্বিশ্বে জানিয়েছেন এটা।
হয়রানিটা, এবং তার মধ্য দিয়ে কিন্তু আমাদের আন্দোলনটা সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এবং শুধুমাত্র মিডিয়ায় না, আপনি দেখবেন যে সকল মানে বিশ্বের আমার মনে হয় এমন কোনো দেশ বাকি নেই যেখানে ইউনিভার্সিটির সামনে থেকে শুরু করে এমবাসির সামনে থেকে শুরু করে সকল জায়গায় প্রবাসীরা তাদের আমাদের সাথে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন। এবং আপনি এটাও দেখে থাকবেন যে 57 জন বাংলাদেশি কিন্তু হয়রানির শিকার হয়েছেন সংযুক্ত আরব আমিরাতে, যে তারা হচ্ছে ওই দেশের পুলিশের হাতে হয়রানির শিকার হয়েছেন, এবং কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড ধরে নিয়ে গিয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং আমাদের এগুলো নিয়ে এখন কথা বলতে হবে, কারণ ওনারা আমাদের আন্দোলনের সাথে, দেশের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেই কিন্তু এই হয়রানিটার শিকার হয়েছেন। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় একটা হ্যাশট্যাগ রিভার্স ব্রেইন ড্রেন খুবই পপুলার হয়েছিল। আমাদের বন্ধুরা, আমাদের অগ্রজরা তারা বলছিলেন যে আমরা দেশে ফিরে আসব যদি দেশের অবস্থাটা এরকম না থাকে। যদি কোন সময়টা এক্স্যাক্টলি যে হ্যাশট্যাগ রিভার্স ব্রেইন ড্রেনটা আমি বলবো 1 থেকে 2 জুলাইয়ের মধ্যে, সরি অগাস্টের মধ্যে, 1 থেকে 2 অগাস্টের মধ্যে এই হ্যাশট্যাগটা খুব জনপ্রিয় হলো। এবং হচ্ছে তখন আমি দেখছিলাম যে আপনি যে প্রশ্নটা করলেন যে তারা আসলে কোন সেক্টরে কাজ করতে চান, আমি দেখছিলাম আমার যে অগ্রজ তিনি হচ্ছে জিন প্রকৌশল নিয়ে পড়ছেন, তিনি এটি বলছেন যে আমি একজন জিন প্রকৌশলী, আমি দেশে এসে এই জায়গায় অবদান রাখতে চাই। যিনি হচ্ছে ক্যান্সার রিসার্চ নিয়ে পড়ছেন তিনি বলছেন যে আমি ক্যান্সার রিসার্চে অবদান রাখতে চাই। যিনি পলিটিক্যাল ইকোনমিক্সে পড়ছেন তিনি বলছেন যে আমি দেশে এসে পলিটিক্যাল ইকোনমিস্ট হয়ে একটা ভালো অ্যানালাইসিস করতে চাই। তো এই ধরনের যে সেক্টরে ভালো সেই সেক্টরে তারা নিজেরা এসে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে যেরকমটি অদিতি বললেন যে আমাদের তো একটা বিশাল ট্রেন্ডই ছিল যে আমরা দেশের বাইরে চলে যাব এবং ওইখানে থাকবো, ওইখানে সেটেল করব, কারণ এই দেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারেন্টি আমাদের ছিল না। এখন আমাদের এই দেশের যখন আমরা রাষ্ট্র সংস্কারের কাজ করছি, আমাদের এটি বাধ্য করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং এরপরে নির্বাচন দিয়ে যে নির্বাচিত যে সরকারটা হবে তাকে, যেন আমাদের দেশে আমাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারেন্টি আসে, যেন আমাদের কোনো মেধা পাচার না হয় এবং কোনো শিক্ষার্থীর যেন বাধ্য না হতে হয় যে আমি বিদেশে গিয়ে ওইখানে জীবনযাপন করব। আমরা যেন সবাই নিজের দেশের মাটিতে নিজে আজীবন এখানে থাকতে পারি। এবং আমি শিওর যে আপনারা দ্বিমত পোষণ করবেন না, যারা দেশ ছেড়ে চলে যায় তারা এত মানে খুশি মনে তো আর নিশ্চয়ই যায় না, অবশ্যই না, কোনো ফ্রাস্ট্রেশনই কাজ করে, তাই না? আমি বলেছি যে একটা কষ্ট এবং একটা হতাশা নিয়ে তারা যেতে বাধ্য হয় সবাই কম বেশি তাদেরকে যেতে বাধ্য করে। সেটা এখন আশা করছি আমরা এটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে মানুষের এই চিন্তাধারা। আমাদের তো দেশ সংস্কার চলছে, আমাদের তো মূল টার্গেট হচ্ছে এখন আমাদের সিস্টেম পরিবর্তন করতে হবে। স্বৈরাচার যে সিস্টেম করে গিয়েছে, আমি যদি সেই সিস্টেমেই থাকি তাহলে আসলে আমার ওই বিজয় অর্জনই হবে, শেষ পর্যন্ত রক্ষা করতে পারবো না। তাই আমাদের এখন আসলে সিস্টেম চেঞ্জ করতে হবে এবং সিস্টেম যদি চেঞ্জ হয় তাহলে আমাদের আর মেধা পাচার এভাবে দেখতে হবে না আশা করি। আর এই সিস্টেম চেঞ্জের জন্যই যারা চলে গিয়েছেন আমার তাদেরকে প্রয়োজন, যোগ্য মানুষদের যারা চলে গেছেন। আর যে নতুন আরেকটা যদি প্রশ্ন এখানে করি, মনে হলো এই যে নতুন যাদেরকে আপনারাই চুজ করেছেন, আপনাদের এই ভরসাটা আছে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন এবং তার যে টিমটা যারা উপদেষ্টারা আছেন তাদের উপর আপনাদের কতখানি ভরসা আছে? এখানে আপনাদের রিপ্রেজেন্টেটিভও আছে 2 জন, এটাও কিন্তু মানে এটাও একটা বাংলাদেশের যে একটা অবশ্যই একটা ইতিহাস এবং এটাকে সবাই সমর্থন করছে। এটাও তো একটা আশ্চর্যজনক ব্যাপার যে ওনারা 2 জনই ইয়াং এবং সবার ওই দেখেন আপনারা কতখানি ভরসার জায়গায় চলে এসছেন যে আমরা সব সময় কোনো এরকম বড় বড় জায়গায় যখন কাউকে চিন্তা করি আমরা চিন্তা করি এক্সপেরিয়েন্সড হতে হবে, অনেক একটু বয়সে এজড অ্যান্ড এক্সপেরিয়েন্স, তাই না? কত মানে ভারী কি থাকতে হবে, এই ডেফিনেশনটা কিন্তু এই জায়গায় একটু ডিফারেন্ট, এখানে একটা ইউনিকনেস চলে আসছে, তাই না? আপনাদের কি মনে হয় এই জায়গায় আপনাদের পার্টিসিপেশন এখন কি রেগুলার থাকতে হবে, কতখানি থাকা দরকার, নাকি এই 2 জন যেই 2 জন আপনাদেরকে রিপ্রেজেন্ট করছেন ওনারা 2 জনই এটাকে কন্টিনিউ করলেই সম্ভব? দেখুন, একটা বিষয় কি, আমরা যখন এই যে গণ অভ্যুত্থানটা ঘটলো, এই গণ অভ্যুত্থানটা কিন্তু যারা ওই জায়গায় বসেছেন তারা একা ঘটাননি, দেশের প্রতিটা স্তরের মানুষ এই জায়গায় অংশগ্রহণ করেছে। তাই এখন যখন তারা ওই জায়গা থেকে দেশ পরিচালনার নেতৃত্ব দেবে, সেই জায়গাটায় দেশের প্রতিটা মানুষকে অংশগ্রহণ করতে হবে, তাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে, যাতে আমরা যে উদ্দেশ্য নিয়ে এত বড় একটা বিপ্লব, এত রক্ত, এত মানুষের প্রাণ ঝরে গেল, সেই জিনিসটাকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। শুধু তারা একা না, আমরা আমাদের সবাইকে তাদেরকে পরিপূর্ণভাবে সহযোগিতা করতে হবে, তাদের রাস্তাটা সহজ করে দিতে হবে যে আমরা আপনাদের প্রতি ভরসা রাখছি, আপনারা আমাদের ভরসা রাখুন। এটা যে বল না যে ছাত্র নাগরিক সমাজ, সেই সরকার, সেটা যখন আমাদের হবে, তো এখানে জনতা এবং সরকার এটা একটা সেতু বন্ধন, এটাকে আমাদের মিক্স আপ করতে হবে, না হলে আমরা যে উদ্দেশ্য নিয়ে আগাচ্ছি আসলে সেটা হবে না। তো আমি এই জায়গা থেকে একটু আহ্বান করতে চাই বাংলাদেশের প্রতিটা স্তরের মানুষকে যে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে আপনারা বাস্তবায়িত করার জন্য এগিয়ে আসুন।
আমাদের এতদিন আমরা যে কাজগুলো করতে পারিনি, যে সুযোগগুলো আমরা কাজে লাগাতে পারিনি, সেটা এবার লাগাবো, কিন্তু আপনারা এগিয়ে আসুন। আমরা বলা হয়ে থাকে যে তার মানে সবাইকেই পার্টিসিপেট করতে হবে, Participate শুধু করতে হবে। ছাত্রদের দিকে তাকে থাকলে তো হবে না। কারণ আমি কেন বলছি, একজন শিক্ষক হিসেবে যদি বলি, এখন তো আপনাদের ক্লাসেও ফিরতে হবে, তাই না? অবশ্যই। আপনারা পড়াশোনা করেন, তো ওটা তো আপনারা এতদিন ধরেন কোনো একটা এত বড় একটা কারণ এটা বন্ধ ছিল, আপনাদের ফিরে যেতে হবে এখানে। আর যেই পরিমাণ সময় শ্রম আপনারা এখানে দিয়েছেন, কনসেন্ট্রেশন, এখন হয়তো ততখানি দিতে পারবে না, কিন্তু আপনাদের যদি টিমটা থাকে, কোঅর্ডিনেশনটা থাকে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, তাহলে আমার মনে হয় এটা সম্ভব। কি মনে হয় আপনাদের? জি দেখেন, আমাদের কাজ কিন্তু পড়ালেখা করা, এবং পড়ালেখা করে এমন একটা পর্যায়ে যাওয়া যে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করব। আপনারা ওই মেধার জন্যই কিন্তু নাম, ওটাই ছিল মেধাটাই আপনাদের আমাদের first। আন্দোলনের সূত্রপাত ঘটায়। তো সেই জায়গা থেকে এখন যখন আমাদের একটা স্বাধীনতা এসেছে, এখন আমাদের প্রতিটা সেক্টরে সবাইকে ব্যাক করতে হবে, ব্যাক করে আমাদের নিজের যোগ্যতাকে আরো ডেভেলপ করতে হবে। তো সেই জায়গায় তো আমাদের দ্রুত ক্লাসে ফিরতে হবে, এবং ওই ক্লাসে ফেরা সবকিছুই কিন্তু এই চেইনের মধ্যেই পড়ে যাচ্ছে। এখানে যদি আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে আপনি যেরকম বলছিলেন যে এটা খুবই কমেন্ডেবল যে শিক্ষার্থীরা আমরা সকলে মিলে ট্রাফিক নিয়ন্ত্রণ করছি, রাস্তা পরিষ্কার করছি এবং সকল ধরনের কাজ করছি, কিন্তু এটাও মাথায় রাখা গুরুত্বপূর্ণ যে এটি কিন্তু শিক্ষার্থীদের কাজ না। যাদের এই কাজটি করার কথা, এবং অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরেও, এতদিন পরেও কিন্তু আমরা দেখছি যে এখনো অরাজকতা, এখনো নৈরাজ্য কিন্তু চলছে। মানে সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আরো অনেক বেশি অগ্রণী ভূমিকা পালন করতে হবে, কেননা তাদের মাথায় রাখতে হবে যে সারা বাংলার শিক্ষার্থী সমাজ, জনতা সকলে মিলে তাদেরকে এই আসনে অধিষ্ঠিত করেছে, এবং এটি তাদের দায়িত্ব যে তারা এখন আমাদের থেকে শুরু করে দেশের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জুলাই গণহত্যার বিচার। আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে এবং শেখ হাসিনা সহ আরো 6 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আজকে হচ্ছে একটি সম্ভবত মামলা গ্রহণ করা হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা থেকে যে বিচারের ব্যবস্থা করা, এর পাশাপাশি ডকুমেন্টেশন, আমরা এখনো কিন্তু জানি না আমরা আমাদের কত ভাই বোনকে হারিয়েছি, কারা আহত হয়েছেন, কাদের কি প্রয়োজন, সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সকলকে এখানে কিন্তু আরো অনেক অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এবং শিক্ষার্থীরা আমরা আসলে চাই ক্লাসে ফিরে যেতে, আমরা পরীক্ষা দিতে চাই, আমরা ভালো মতো নিজেদেরকে দেশ গড়ার কাজে আরো কাজে লাগাতে চাই। সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি আহ্বান করব যে আপনারা আপনাদের নিজেদের কাজটা আরো অগ্রণী ভূমিকা পালন করে করেন, কেননা সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আর আপনারা যদি এটি না করেন, আমরা কিন্তু একবার স্বৈরাচারী শাসককে প্রতিহত করেছি, আমরা তাকে নামিয়েছি। এটি করতে সারা বাংলা শিক্ষার্থী সমাজের জনতার আর 2 মিনিটও ভাবার প্রয়োজন পড়বে না। আমি একটু এখানে অ্যাড করতে চাই, আপু একটা প্রশ্ন করেছিলেন যে আমরা আসলে থাকবো কিনা মাঠে। আমরা থাকবো, তবে অবশ্যই একদম পড়াশোনা ছেড়ে দিয়ে না। আমরা সরকার গঠন করেছি এবং ওখানে আমাদের 2 জন প্রতিনিধি আছে, এটাও যেমন ঠিক, একই সাথে এটাও ঠিক যে তাদেরকেও আমাদের দাবিগুলো শুনতে হবে এবং এই জন্য একজন স্বৈর শাসককে সরিয়ে দিয়ে আবার যেন তারা স্বৈর না হয়ে যায়, এই জন্য আমাদের থাকতে হবে। তার মানে আপনারা সজাগ থাকবেন। জি, আপনারা এটার সাথেই কোনো না কোনো ভাবে, অফকোর্স আমার মনে হয় এটা তো আপনাদের দায়িত্বের মধ্যে এখন চলে এসছে, এটা এত বড় একটা চেইন। আরেকটা জিনিস, এটা আমার মনে হয় যে সবাই এটা লক্ষ্য করেছে, এই যে আমরা বলি না যে পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, এবার অনেকে বললো যে আমরা খুব অবাক হয়ে গেছি যে পাবলিক ইউনিভার্সিটির ডিমান্ড ছিল, এটা আলটিমেটলি এটা প্রাইভেট ইউনিভার্সিটির ডিমান্ড হয়ে গেল। নট অনলি দ্যাট, স্কুল কলেজ, মানে আমরা দেখলাম শিক্ষার্থী বলতে একটা ইউনিট হয়ে গেল, তাই না? একটা ইউনিফর্ম, মানে এখানে কোনো ধরনের ডিফারেন্স নাই। এটা কিভাবে হলো, নাকি এটা সবসময় ছিল, আমরা হয়তো অনেকে বুঝতে পারিনি, এরকম কিছু? আমি একটু এই জায়গায় বলতে চাই যে এই আন্দোলনটাকে যদি আমরা বডি হিসেবে দেখি, তো এই আন্দোলনের বডি যদি পাবলিক ইউনিভার্সিটির ব্রেনটাকে যদি আমরা ধরি, যে এই আন্দোলনের ব্রেনটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, তো মেরুদণ্ডটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির আমাদের যে ভাই বোনেরা আছে। তো এই পর্যায়ে এই জায়গায় এসে আমি আর প্রাইভেট পাবলিক ব্যাপারটা মেনশন করতে চাচ্ছি না, পুরো শিক্ষার্থী সমাজ। যখন আমাদের হলগুলো বন্ধ করে দেওয়া হলো, আমাদের ক্যাম্পাসে পুলিশ ঢুকে গেল এবং আমাদেরকে আমাদের নিজের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হলো, আমাদের সমন্বয়কদেরকে গ্রেফতার করে রাখা হলো, সেই পর্যায়ে গিয়ে আমরা সবাই হতাশাগ্রস্ত হয়ে যাই যে এবার কি হবে। ঠিক সেই সময় আমাদেরকে আলো দেখিয়ে রাস্তায় নেমে আসলেন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে ভাই বোনগুলো। তারা যদি ওই সময় হালটা না ধরতেন, আমার মনে হয় না যে আজকের এই বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করতে পারতাম। তো অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, পরবর্তীতে ন্যাশনাল ইউনিভার্সিটি, স্কুল কলেজের বাচ্চারা যারা ইউনিফর্ম পরা অবস্থায় রাস্তায় নেমে আসলেন, প্রতিটা মানুষ আজকের এই স্বাধীন বাংলাদেশের যোগ্য উত্তরসূরি এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
তাদের প্রতি, তাদের রক্তের প্রতি, তাদের আন্দোলনের প্রতি আমরা কৃতজ্ঞ। মোহনার সাথে আরেকটা জিনিস অ্যাড করি, মানে এইটা যেটা আপনি বলছিলেন যে এই ভেদাভেদটা আসলে ছিল কিনা, আসলে দেখুন আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আমার মনে হয় এখানে আমরা কেউই কখনোই এভাবে দেখি না যে ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের বন্ধু ও প্রাইভেটের বন্ধু, সকলে আমাদের বন্ধু, সকলে আমাদের অগ্রজ, সকলে আমাদের অনুজ। তো সেই জায়গা থেকে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখুন ওনারা কিন্তু সরকারি চাকরি খুব একটা বেশি করতেও বা ওই যে কোটা নিয়ে ব্যক্তিগত বিষয় না, এটা ওনাদের নিজস্ব একেবারে ওদের ইয়ে না, তারপরেও ওনারা যেভাবে মানে সকলের সামনে এসে গুলি খেয়ে লাশ পড়ে থাকতে দেখে ওনারা পিছু না হতে ওনারা রাস্তায় নেমে আন্দোলন করেছেন এবং জনস্রোত নিয়ে এসে হচ্ছে ওনারা পরবর্তীতে শাহবাগে এসেছেন, আমাদের সাথে যোগ দিয়েছেন। এবং শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি না, ঢাকা কলেজ, ইডেন কলেজ, 7 কলেজ থেকে শুরু করে ন্যাশনাল যারা আছেন, স্কুল কলেজ মাদ্রাসা, প্রত্যেকটি জায়গার শিক্ষার্থীরা, মানে কাউকে যদি আমরা এখানে আসলে নাম মেনশন না করি এটি অন্যায় হবে, মানে সকলে নিজেদের জায়গা থেকে। আমার মনে হয় প্রাপ্তি আপনারা তিনজনই এটার উত্তর দিয়েছেন, কিন্তু আমার এখনই মনে পড়লো আপনারা বললেন না যে এটা তো প্রথমে ছিল এই মেধার জন্য, তারপরে তো এই যে বাক স্বাধীনতা, এটা তো এটার সাথে তো আসলে প্রাইভেট পাবলিক কিছু নাই, সবারই বাক স্বাধীনতা দরকার, নাগরিক অধিকার দরকার, মানবাধিকারের কথা। প্রথমত হচ্ছে আমাদের দাবিটা ছিল যে কোটা বা চাকরির জন্য, চাকরি তো আর শুধু পাবলিক ইউনিভার্সিটির ওরা করতে এমনও না, সো ওই জায়গা থেকে দাবিটাও কিন্তু সবার জন্য ছিল। তারপরও যখন গুলি চালানো হলো তখন তো আর বিষয়টা কোটার মধ্যেই ছিল না, তখন এটা ন্যাশনাল ইস্যুজ হয়ে গেছে। এখানে এই ধরনের যেখানে আন্দোলনটাই হয়েছে ছাত্র জনতা, সেখানে ছাত্রদের মধ্যে আবার আলাদা আলাদা প্রশ্ন তো ভাবাই যায় না। রাইট। আরেকটা বিষয়, আমাদের যেহেতু আরেকটু সময় আছে হাতে, আমি একটু এটা আনতে চাই যে অনেক ইনজোর্ড যারা আছেন, অনেক শিক্ষার্থী শুধু বলবো না, সাধারণ জনগণও তো অনেক ইনজোর্ড আছেন, অনেক হসপিটাল আছে, সেটা প্রাইভেট পাবলিক সব, মানে আমি বলবো সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, এটা তো একটা অনেক বড় একটা অ্যামাউন্টেরও ব্যাপার। অনেকে হয়তো টাকা জোগাড় করে বা এভাবে ডোনেট করছেন, অনেকেই অনেকভাবে করছেন, কিন্তু আপনাদের কি মনে হয় না এটা আপনারা এই যারা নতুন সরকারে এই যে যারা এসছেন এনাদের সাথে কথা বলে হসপিটালগুলোর সাথে একটু এগুলো করা উচিত যে তারা যেন এটাকে ফ্রি করে দেয়, কারণ সবাই তো এটার পার্ট ছিলাম আমরা কোনো না কোনোভাবে, এবং এনারা যারা ইনজিওর্ড তারা তো এই স্বাধীন করতে গিয়েই নিজেদেরকে এইভাবে তারা হতাহত হলো, আহত হলো, তাই না? এই তো আমার কেন জানি মনে হলো যেটা আমার আনা উচিত। আপনাদের কি মনে হয়, আপনারা যদি এটার সাথে কিছু অ্যাড করতে চান বা এটাতে সহমত, কি বলতে চান? দেখেন, আমাদের উপদেষ্টা বলেন বা সরকার থেকে এখন লিস্ট করা হচ্ছে, বা আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকেও একটি মেডিকেল টিম করা হয়েছে, তাদের কাছে ইনফরমেশন গেলে ওদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমার মনে হয় আপনি যেটা বললেন ওটা আরও ভালো হতো যদি হসপিটাল থেকেই ফ্রি করে দেয়া হতো, তাহলে আসলে এই বিষয়টা হয়তো হতো না, এত আমাদের আলাদা করে আবার ইনফরমেশন নিয়ে এটাও করতে হতো না। আমার মনে হয় সরকারের এটা ভাবা উচিত এবং দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। অলরেডি তাহলে ইজি হয়ে যাবে জিনিসটা যদি তারা এখন যেটা করছে যে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বা ক্ষতিপূরণের ব্যবস্থা হয়তো সামনে করা হবে বা ওই তথ্যগুলো নেওয়া হচ্ছে, এটা অবশ্যই ভালো জিনিস, ধন্যবাদ জানাই। আপনি যেটা বললেন যে ওটা হলে আরো সুবিধা হতো, মানুষের ভোগান্তি অনেকটা কমতো। হ্যাঁ, কেন বলছি আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, কারণ ধরেন একটা হসপিটালে যখন আমি বলি যে প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রেও যদি বলি, তখন তো আপনি লোকেশন ঠিক করতে পারবেন না। অনেকে বলছিল না যে যখন তারা এনজিওর এই যে হসপিটালের বিল দেখে যখন ধরেন কারো কাছ থেকে এটা জোগাড় করছে, তো প্রথমে এরকম একটা আমাদের মধ্যেও এসছে ফ্যাকাল্টিরা, আমরা যখন টাকা করছি যে এভার কেয়ারে কেন, কারণ ওটার বিল তো অনেক বেশি। কিন্তু আপনি যখন বসুন্ধরা এনজিওর তখন তো আপনি এভার কেয়ারই চিন্তা করবেন প্রথমে। হ্যাঁ, তো এটাও একটা যে প্রাইভেট হসপিটালগুলোর যেহেতু বিল এতখানি, তাহলে ওইটাকে ফ্রি করে দেওয়া ছাড়া বা একেবারে কমায় দেওয়া ছাড়া আসলে এটা তো সবার জন্য সম্ভবই না। একে তো এই ধরনের একটা ক্রাইসিস মোমেন্ট তারা পার করলো, তার উপর যদি এই ফিনান্সিয়াল জি। আমি এখানে আরেকটু জিনিস অ্যাড করতে চাই। আন্দোলন চলাকালীন অনেকেই আহত হয়েছেন, কিন্তু ওই সময়ের একটা মানে দুঃখ প্রকাশ করে বলতে হচ্ছে যে অনেক হসপিটালে যখন তাদেরকে নিয়ে যাওয়া হয়, তারা উপর মহলের চাপই হোক বা অন্য কোনো কারণ হোক, সেটাকে আমি আসলে গ্রহণযোগ্য না। কারণ হসপিটালের কাজ হচ্ছে সেবা দেওয়া, তো তারা তাদেরকে অ্যাডমিট পর্যন্ত করেনি, তাদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তারা একের পর এক হসপিটালে গিয়েছেন, কিন্তু আলটিমেটলি প্রপার ট্রিটমেন্টটা তারা পাননি। তো আমার মনে হয় সরকারের যে এই সেক্টরে আছেন, অ্যাটলিস্ট এতটুকু তারা ইনশিওর করেন যে কোনো আহত, কোনো ইনজিওর্ড পারসন যেন হসপিটালের দ্বার থেকে গিয়ে ফেরত না আসে। ফ্রি ট্রিটমেন্টের পাশাপাশি এতটুকু ইনশিওর করতে হবে,
কারণ আমি ইনজিওর্ড, আমার চিকিৎসার অধিকারটুকু আমরা আছে। মনে হয় এরকম অনেক কিছু দেখেছিও না? একটু যদি অ্যাড করি, সেটা হচ্ছে যে সম্ভবত যদি আমি ভুল না করে থাকি, পপুলার মেডিকেল কলেজ হসপিটাল 2-3 দিন আগে একটা প্রেস কনফারেন্স দেখেছি যে ওইখানে অমানসিক অ্যামাউন্টের হচ্ছে টাকা ওনাদের থেকে নেওয়া হয়েছে বিল হিসেবে। পায়ে গুলি লেগেছিল, তো তাদের কাছ থেকে অনেক বেশি অঙ্কের টাকা নেওয়া হয়েছে। তো এই যে আসলে যারা তো বিভিন্ন পপুলারের কথা বলছেন, একটা নিউজও আসছিল এরকম, হয়তো এরকম আরো অনেক হসপিটালের কথাই থাকতে পারে। তো এই যে আসলে যারা হচ্ছে এই আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছে তাদের কাছ থেকে হচ্ছে সেবা দেওয়া হচ্ছে না, এক যেরকম বললেন, এর পাশাপাশি হচ্ছে যে একদম এত অমানসিক অঙ্কের একটা টাকা চাওয়া হচ্ছে, বিল চাওয়া হচ্ছে, ভুয়া বিল যেটাকে বলে, যে এত লাখের উপরে বিল তো আসার কথা না। আর আসলেও এটি তো একটি আসলে মানবতার বিষয়, যে যেখানে আমরা দেশ স্বাধীন করার মতো একটা কাজের কথা বলছি, সকলের জন্যই তো সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা রয়েছেন, তো তাদের আসলে করণীয় তো এখানে অনেক বেশি। সেই করণীয়টুকু আহ্বান করব অবশ্যই তাদেরকে করতে, যে হসপিটালগুলোতে আসলে পর্যবেক্ষণ করে, বিভিন্ন হসপিটালে ডেথ রেকর্ডসও কিন্তু নেই, তো এই জায়গাগুলোতে আসলে কাজ করতে হবে। আমি একটু অ্যাড করতে পারি? আমাদের সময় একেবারে শেষ, একদম শর্ট। আচ্ছা, আন্দোলন চলাকালীন আমি যেহেতু সমন্বয়ক হিসেবে ছিলাম, অনেকের অনেক যোগাযোগ করতো, তখন এরকমও হয়েছে যে তার গুলি লেগেছে, কিন্তু তাকে ঝামেলা এড়ানোর জন্য হসপিটাল ভর্তি নেয়নি, এবং তখন এত চাপ ছিল যে সরকারি হসপিটালগুলোতে ফাঁকা না পেয়ে সে ওই গুলি নিয়ে 3 থেকে 4 দিন ঘোরাঘুরি করার পরে শেষ পর্যন্ত শুধুমাত্র ট্রিটমেন্ট না পাওয়ার জন্য মারা গিয়েছে। তাকে ট্রিটমেন্ট দিলে হয়তো বাঁচানো যেত। তো এই জিনিসগুলো আসলে কেন হচ্ছে? কারণ আমাদের এদিকে সিন্ডিকেট কাজ করছে, এবং যেখানে হসপিটাল বলেন বা চিকিৎসা সেবার যে জায়গাটা, ওখানে মানুষ জীবন মরণের একটা বাঁচা না বাঁচার একটা বিষয় নিয়ে যায়, সেই জায়গায় যদি সিন্ডিকেট থাকে, এটা আসলে খুবই খুবই দুঃখজনক বিষয়। এছাড়াও আমাদের হসপিটালগুলোতে ওই সময় দেখা গিয়েছে যে আমাদের যত রোগী এসেছে তাদেরকে সিট তো দেওয়া যায়নি, তাদেরকে হুইল চেয়ার দেওয়া যায়নি, মানে গুলিবদ্ধ কোনো রোগীকে কোনো রকম একটু ব্যান্ডেজ লাগিয়ে তাকে হুইল চেয়ার থেকে নামিয়ে বসিয়ে রাখা হয়েছে ফ্লোরে, কারণ আরেকজন রোগী আসছে, তাকে বসাতে হবে। এই যে আমাদের অপর্যাপ্ততা এবং আমাদের চিকিৎসা খাতের যে এত খারাপ এবং ভঙ্গুর অবস্থা, এই বিষয়টা নিয়ে আমাদের সরকারের কাজ করা উচিত। এবং আমার মনে হয় এটা তাদের মাথায় আসে না। কেন আসে না? কারণ তাদের যদি হাসিও আসে, তারা মালয়েশিয়া চলে যায়, তারা থাইল্যান্ড চলে যায়, তাদের অনেক টাকা আছে, কিন্তু ভুক্তভোগীটা আপনি আমি হচ্ছি, এবং আমরা দেখতেছি আমরা চিকিৎসা পর্যন্ত পাচ্ছি না, আমরা মরে যাচ্ছি। আমার মনে হয় সরকারের এই কাজটা করা উচিত, যেহেতু আমার রাষ্ট্র সংস্কার করা হচ্ছে, আমার এই জায়গাটা অবশ্যই সংস্কার করা উচিত। আমার মনে হয় এটাও হবে, আমরা আশা রাখতে পারি, যেহেতু আমরা নতুন দেশ পেলাম, আপনাদের যে আশার বাণীটা, সেটাতেও আমরা আশা রাখতে পারি যে এখন যা হবে নিশ্চয়ই ভালো হবে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ, সঞ্জনা আফিফা অদিতি, মুমতাহিনা মাহজাবিন মোহনা এবং প্রাপ্তি তাপসী, আমাদের এনটিভি স্টুডিওতে আসবার জন্য, এত সুন্দর একটা আলোচনা করবার জন্য ধন্যবাদ। দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।